প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সামনে উদ্ভিদ বিজ্ঞান ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমি রোকসানা আক্তার। তোমাদের ইতিমধ্যে নবম অধ্যায় আমরা শুরু করেছি এবং বেশ কয়েকটি টপিকস আমরা এখানে শেষ করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, একটু খেয়াল করো তো কি বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা উদ্ভিদের সবুজ পাতা। উদ্ভিদের সবুজ অংশে থাকে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় সবুজ অংশে যে বা পাতায় যে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে প্রবেশ করে এবং মাটি থেকে যে পানি প্রবেশ করে তা বিশেষ একটি বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে শর্করা জাতীয় খাদ্য। এই বিশেষ প্রক্রিয়াটি কি? প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষণ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সালোক সংশ্লেষণ। এই পাঠ শেষে তোমরা C3 চক্র, C4 চক্র কি তা বলতে পারবে, C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ কি তা বলতে পারবে এবং C3 চক্র রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। তাহলে এখন আসি কার্বোহাইড্রেট বা শর্করা তৈরির প্রক্রিয়া। পৃথিবীর সকল উদ্ভিদের গঠন কিন্তু একই রকম না। উদ্ভিদের গঠনের ভিন্নতা ভেদে বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন উপায়ে শর্করা তৈরি হয়। এই শর্করা তৈরির তিনটি প্রক্রিয়া আছে। একটি হলো C3 চক্র, আরেকটি C4 চক্র, আরেকটি হলো ক্যাম চক্র। C3 চক্র কি? কিছু উদ্ভিদ আছে যে সকল উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরির সময় সর্বপ্রথম যে স্থায়ী যৌগটি তৈরি হয় তার নাম হলো গ্লিসারিক অ্যাসিড বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো এখানে কার্বনের সংখ্যা 1, 2, 3। এই কারণে এই চক্রকে বলা হয় C3 চক্র। আর যে সকল উদ্ভিদে C3 চক্রের মাধ্যমে শর্করা তৈরি হয় সেই সকল উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। আবার C4 চক্র। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের শর্করা তৈরির সময় সর্বপ্রথম যে স্থায়ী যৌগটি তৈরি হয় তার নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কার্বনের সংখ্যা হলো 1, 2, 3, 4। এই কারণে এই চক্রকে বলা হয় C4 চক্র। আর যে সকল উদ্ভিদে C4 চক্রের মাধ্যমে শর্করা তৈরি হয় সেই সকল উদ্ভিদকে বলা হয় C4 উদ্ভিদ। ক্যাম চক্র, ক্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এর সংক্ষিপ্ত রূপ হলো ক্যাম। ক্যাসুলেসি পরিবারের উদ্ভিদে যেখানে আছে পাথরকুচি উদ্ভিদ, এই সকল উদ্ভিদে সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে এবং রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। আর এই সকল উদ্ভিদের শর্করা তৈরির যে প্রক্রিয়া তাকেই বলা হয় ক্যাম চক্র। আজকে মূলত আমরা C3 চক্র নিয়ে বিস্তারিত জানব। C3 চক্র বা ক্যালভিন চক্র। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং তার সহযোগীরা তেজস্ক্রিয় কার্বন আইসোটোপ ব্যবহার করে ক্লোরেলা নামক একটি এককোষী শৈবালে এই C3 চক্রের গতিপথ বা বিক্রিয়াগুলো আবিষ্কার করেছেন। এই কারণে ক্যালভিনের নাম অনুযায়ী এই চক্রের আরেকটি নাম হলো ক্যালভিন চক্র। C3 উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদের C3 চক্রের মাধ্যমে শর্করা তৈরি হয় তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। যেমন ধান, পাট, আম, জাম, কলা, লিচু ইত্যাদি সবই হচ্ছে C3 উদ্ভিদ। তাহলে এখন একটু খেয়াল করো C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের কি এমন গঠনগত পার্থক্য আছে যার কারণে এদের শর্করা তৈরির প্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে। যেমন দেখো এখানে একটি দেখতে পাচ্ছি C3 উদ্ভিদের পাতার অন্তর্গঠন, আবার এখানে দেখতে পাচ্ছি C4 উদ্ভিদের পাতার অন্তর্গঠন। আমরা এখানে যে হালকা সবুজ বর্ণের কোষগুলো দেখতে পাচ্ছি এই কোষগুলোকে বলা হয় মেসোফিল কোষ এবং এই পরিবহন টিস্যুকে ঘিরে গাঢ় সবুজ বর্ণের যে কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোষগুলোকে বলা হয় বান্ডল শীত কোষ। তাহলে C3 উদ্ভিদে
বান্ডল শীট কোষ এবং মেসোফিল কোষগুলো পৃথক পৃথকভাবে অবস্থান করে এবং পত্ররন্ধ্র দিয়ে যখন পাতার ভেতরে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, প্রথমেই মেসোফিল কোষে প্রবেশ করে এবং মেসোফিল কোষগুলোর মধ্যেই সম্পূর্ণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। তাহলে আমরা জানলাম C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মেসোফিল কোষে সম্পন্ন হয়, বান্ডল শীট কোষ এখানে কোনো ধরনের অংশগ্রহণ করে না। আবার C4 উদ্ভিদে পরিবহন টিস্যুর চারপাশ ঘিরে যে বান্ডল শীট কোষগুলো অবস্থান করে, এই বান্ডল শীট কোষগুলোকে ঘিরে মেসোফিল কোষগুলো অরীয়ভাবে বিন্যস্ত হয়। এই ধরনের গঠনকে বলা হয় ক্র্যান্স অ্যানাটমি। আর এই ক্র্যান্স অ্যানাটমি থাকার কারণেই দেখা যায় C4 উদ্ভিদে মেসোফিল কোষ এবং বান্ডল শীট কোষ উভয়ই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। এ কারণে C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বা শর্করা তৈরির হার অনেক বেশি হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে C3 উদ্ভিদে শুধুমাত্র মেসোফিল কোষ অংশগ্রহণ করে। তাহলে আমরা এখন দেখে নিই মেসোফিল কোষের মধ্যে কিভাবে C3 চক্র সম্পন্ন হয়। ক্যালভিন চক্র বা C3 চক্র। C3 উদ্ভিদে পাতার পত্ররন্ধ্র দিয়ে যখন কার্বন ডাই অক্সাইড পাতার ভেতরে প্রবেশ করে, পাতার মেসোফিল কোষে বিদ্যমান রাইবোলোজ 1,5,বিস-ফসফেট নামক যৌগটি সর্বপ্রথম সেই কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে। এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করো, রাইবোলোজ 1,5,বিস-ফসফেট এই নামটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? রাইবোলোজ এই নামটা যদি তোমরা ভালো করে বুঝো, তাহলে পরবর্তী এই চক্রের পরবর্তী বিভিন্ন যৌগের এই ধরনের নামকরণের কারণ কি সেটাও তোমরা ভালো করে বুঝতে পারবে এবং চক্রটা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তাহলে একটু বোঝার চেষ্টা করো নামটা আসলে কেন এমন হয়েছে। রাইবোলোজ হলো একটি 5 কার্বন বিশিষ্ট শর্করা। যেমন দেখো এই যে এটা রাইবোলোজ 1, 2, 3, 4, 5। এই রাইবোলোজের মধ্যে যখন একটি ফসফেট প্রবেশ করে, তখন এর লাস্ট কার্বনে প্রথম এটা প্রবেশ করবে, তখন তার নাম হয় রাইবোলোজ 5 ফসফেট। আবার যখন আরেকটি ফসফেট এসে প্রবেশ করবে, তখন এর প্রথম কার্বনে সেটা প্রবেশ করবে, তখন এর নাম হয় রাইবোলোজ 1,5,বিস। বিস শব্দের অর্থ হচ্ছে 2। যেহেতু এখানে দুটি ফসফেট আছে, যার কারণে এর নাম হয়েছে 1,5,বিস-ফসফেট। তাহলে এবার বুঝেছো রাইবোলোজ 1,5,বিস-ফসফেট মানে হলো রাইবোলোজ একটি 5 কার্বন বিশিষ্ট যৌগ, যার 1 নাম্বার এবং লাস্ট কার্বন অর্থাৎ 5 নাম্বার কার্বনে এই দুটি ফসফেট আছে। সংক্ষেপে একে বলা হয় RUBP। এবং আরেকটি বিষয় খেয়াল করবে, যদি এই যৌগ থেকে এখন ফসফেট বের হয়ে যায়, তাহলে কোন কার্বনের ফসফেটটি আগে বের হবে? ফার্স্ট কার্বনের ফসফেটটি আগে বের হবে, লাস্ট কার্বনের ফসফেটটি পরে বের হবে। শুধু এটুকু যদি ভালো করে বুঝো, তাহলে পরবর্তী যৌগগুলোর নামকরণ এবং বিক্রিয়াগুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি বলেছি যে C3 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করার পরে সর্বপ্রথম রাইবোলোজ 1,5,বিস-ফসফেট সেই কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে এবং রুবিস্কো নামক এনজাইম এই কাজে সহযোগিতা করে। অর্থাৎ রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ 1,5,বিস-ফসফেট কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে সর্বপ্রথম একটি অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়, যা 6 কার্বন বিশিষ্ট। রাইবোলোজ ছিল 5 কার্বন বিশিষ্ট, সে আরেকটি কার্বন গ্রহণ করে 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। যেহেতু এটি একটি অস্থায়ী অ্যাসিড, কাজে ইহা পানি গ্রহণের মাধ্যমে সর্বপ্রথম স্থায়ী যে যৌগটি তৈরি করবে তার নাম হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই নামকরণের কারণ কি, কিভাবে হয়েছে একটু খেয়াল করি। গ্লিসারিক অ্যাসিড যার কার্বন সংখ্যা 1, 2, 3 এবং তার 3 নাম্বার কার্বনে একটি ফসফেট থাকার কারণে এর নাম হয়ে গিয়েছে এখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এবার বলো কয় অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে? 2 অণু, কারণ কিটো অ্যাসিডের কার্বন সংখ্যা ছিল 6টি, গ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা 3টি, কাজেই এখানে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে 2 অণু।
তাহলে সিথি চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগের নাম হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার কার্বন সংখ্যা 3টি, যার কারণে এই চক্রের নাম হয়েছে সিথি চক্র। ওকে, এরপরে কাইনেজ এনজাইমের উপস্থিতিতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির কাছ থেকে একটি ফসফেট গ্রহণ করে এটিপিকে পরিণত করেছে এডিপিতে এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরিণত হয়েছে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এবার আশা করি সহজেই বুঝতে পেরেছো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ গ্লিসারিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে একটি ফসফেট ছিল, সে এটিপির কাছ থেকে আরেকটি ফসফেট নিয়েছে যেটি প্রবেশ করেছে তার 1 নাম্বার কার্বনে, এই জন্য এর নাম হয়েছে 1,3-বিস, বিস মানে 2, তাহলে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার ডিহাইড্রোজেনেজ এনজাইমের উপস্থিতিতে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত NADPH2 কে জারিত NADP তে পরিণত করার মাধ্যমে তৈরি করা হয় 3-ফসফোগ্লিসালডিহাইড, অর্থাৎ গ্লিসারিক অ্যাসিড হাইড্রোজেনকে গ্রহণ করার মাধ্যমে অ্যালডিহাইড যৌগে পরিণত হয়েছে। তাহলে 3-ফসফোগ্লিসালডিহাইড এই যৌগের কার্বন সংখ্যা 3টি, যার 3 নাম্বার কার্বন একটি ফসফেট আছে। 3-ফসফোগ্লিসালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে পরিণত হয়, এটিও 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ। অতঃপর 3-ফসফোগ্লিসালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এই দুইটি যৌগ একত্রিত হয়ে তৈরি করে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট। তাহলে এবার বুঝতে পেরেছো ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট দিয়ে কি বোঝানো হয়েছে। ফ্রুক্টোজ হলো একটি 6 কার্বন বিশিষ্ট যৌগ, যার 1 নাম্বার কার্বনে এবং 6 নাম্বার কার্বনে দুটি ফসফেট আছে। ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট ফসফেট হারিয়ে প্রথমে তৈরি করে ফ্রুক্টোজ 6-ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট পরিণত হয় গ্লুকোজ 6-ফসফেটে। অতঃপর গ্লুকোজ 6-ফসফেট থেকে তৈরি করে গ্লুকোজ ও অন্যান্য শর্করা। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শর্করা পেয়ে গিয়েছি, কারণ সিথি চক্রের মাধ্যমে মূলত শর্করা তৈরির প্রক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু শর্করা তৈরি হয়ে গেলেই হবে না, এই চক্রটি শুরু হয়েছিল রাইবোলোজ 1,5-বিস-ফসফেট থেকে। এই চক্রে যদি পুনরায় এই যৌগটি তৈরি না হয় তাহলে চক্রটি এখানেই সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, এই চক্রটি আর পুনরায় পরিচালিত হবে না। তাহলে এখন কি করতে হবে, রাইবোলোজ 1,5-বিস-ফসফেটকে পুনরায় উৎপাদন করতে হবে। এক্ষেত্রে 3-ফসফোগ্লিসালডিহাইড এবং ফ্রুক্টোজ 6-ফসফেট এই দুটি যৌগ যুক্ত হয়ে তৈরি করে ইরিথ্রোজ 4-ফসফেট 4-ফসফেট এবং জাইলুলোজ 5-ফসফেট। খেয়াল করো, এটি ছিল 3 কার্বন বিশিষ্ট যৌগ এবং এটি 6 কার্বন বিশিষ্ট যৌগ, অর্থাৎ 6 এবং 3 9। আবার ইরিথ্রোজ 4 কার্বন বিশিষ্ট যৌগ, জাইলুলোজ 5 কার্বন বিশিষ্ট যৌগ, 5 এবং 4 9। জাইলুলোজ 5-ফসফেট এপিমারেজ এনজাইমের উপস্থিতিতে তৈরি করে রাইবোলোজ 5-ফসফেট। রাইবোলোজ 5-ফসফেট কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপির কাছ থেকে একটি ফসফেট গ্রহণ করে এটিপি পরিণত হয়ে যায় এডিপিতে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট পরিণত হয় অ্যাডিনোসিন ডাইফসফেটে এবং রাইবোলোজ 5-ফসফেট এটিপির কাছ থেকে যে ফসফেটটি নিয়েছিল সেটি গ্রহণ করার মাধ্যমে সে পরিণত হয় রাইবোলোজ 1,5-বিস-ফসফেটে। তাহলে হয়ে গেল আমাদের এই চক্রটি। তোমাদের দেখতে যতটা জটিল মনে হয় এই চক্রটি, আসলে কিন্তু চক্রটি এতটা জটিল না। তোমরা যদি এখন এই প্রক্রিয়াটি বুঝে থাকো তাহলে ভালো করে বুঝে মুখস্থ করে আগে খাতায় লিখবে, লেখার পরে প্রত্যেকটা ধাপ সহজেই তোমরা কিন্তু বর্ণনা লিখতে পারবে। যেমন আমি বর্ণনা করে বলছি কিভাবে করবে। প্রথমে তোমরা এই চক্রটি ভালো করে বুঝবে, বুঝে তারপরে এটাকে মুখস্থ করে খাতায় আগে লিখবে। লেখার পরে প্রত্যেকটা ধাপ কিভাবে বর্ণনা করবে আমি বলছি ফলোচার্ট দেখে দেখে। 1 নম্বর ধাপ, রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ 1,5-বিস-ফসফেট কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। 2 নম্বর ধাপ, অস্থায়ী কিটো অ্যাসিড পানি গ্রহণের সাথে সাথে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 3 নম্বর ধাপ, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড
কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপির কাছ থেকে একটি ফসফেট গ্রহণ করে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। 4 নম্বর ধাপ, 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ এনজাইমের উপস্থিতিতে NADPH2 কে জারিত করে 3-ফসফোগ্লিসালডিহাইডে পরিণত হয়। 5 নম্বর ধাপ, 3-ফসফোগ্লিসালডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পরস্পর যুক্ত হয়ে তৈরি করে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। 6 নম্বর ধাপ, ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট একটি ফসফেট হারিয়ে তৈরি করে ফ্রুক্টোজ 6 ফসফেট। 7 নম্বর, ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয় এবং সেখান থেকে গ্লুকোজ ও অন্যান্য শর্করা তৈরি করে। 8 নম্বর ধাপ, 3-ফসফোগ্লিসালডিহাইড এবং ফ্রুক্টোজ 6 ফসফেট পরস্পর যুক্ত হয়ে তৈরি করে ইরিথ্রোজ 4 ফসফেট বা 4 ফসফেট এবং জাইলুলোজ 5 ফসফেট। 9 নম্বর ধাপ, জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের উপস্থিতিতে রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়। 10 নম্বর ধাপ, রাইবোলোজ 5 ফসফেট কাইনেজ এনজাইমের উপস্থিতিতে এটিপির কাছ থেকে একটি ফসফেট গ্রহণ করে পরিণত হয় রাইবোলোজ 1,5-বিস ফসফেট। তাহলে দেখো, যদি সহজে তোমরা এই চক্রটি ফলচারটি ভালো করে বুঝে লিখতে পারো তাহলে বর্ণনাটা খুব সহজে এটা দেখেই করতে পারবে। আরেকটি কথা, এই চক্র থেকে প্রতি বছরই বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রতি বছরই ঘুরে ফিরে একটা না একটা এমসিকিউ থাকে। কি কি ধরনের এমসিকিউ এখান থেকে খুব ইম্পর্টেন্ট সেটা আমি একটু আলোচনা করি। যদি বলা হয় সিথি চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক যৌগ কোনটি? অ্যান্সার রাইবোলোজ 1,5-বিস ফসফেট। 2 নম্বর এমসিকিউ, সিথি চক্রে কার্বন ডাই অক্সাইড ফিক্সড করে কোন এনজাইমের সাহায্যে? অ্যান্সার রুবিস্কো এনজাইম। বা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি? রুবিস্কো এনজাইম। এরপরে 3 নম্বর এমসিকিউ, সিথি চক্রে অস্থায়ী কিটো অ্যাসিড কি গ্রহণের মাধ্যমে স্থায়ী যৌগে পরিণত হয়? অ্যান্সার পানি বা H2O। 4 নম্বর এমসিকিউ, সিথি চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগের নাম কি? অ্যান্সার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বা কোশ্চেনটি এভাবে হতে পারে, কোন যৌগটির নাম অনুযায়ী সিথি চক্র নামকরণ করা হয়? যেমন অ্যান্সার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই চক্রটা যদি তোমরা ভালো করে বুঝো, যে কোনো জায়গা থেকে এমসিকিউ আসুক না কেন তোমরা সহজেই এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবে। যাক, তাহলে আশা করি সবাই আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।